আমার সকল বন্ধুদের সপ্তাহান্তের শুভেচ্ছা। আজ আবার শুরু করছি একটি নতুন গল্প, ঠিক সেখান থেকেই যেখানে গতবার থেমেছিলাম। আপনারা আমাকে বিগত কয়েকটা এপিসোডে দেখেছেন সুন্দরবনের উপকণ্ঠে ঘুরে বেড়াতে, নদীর ঘ্রাণে, গাছের ছায়ায় ভিজে যেতে। আজও সেই পরিবেশের মধ্যেই যাচ্ছি। এইবার আমরা যাচ্ছি এক আশ্চর্য দ্বীপে। প্রকৃতি যেন তার আশীর্বাদ ঢেলে সাজিয়ে রেখেছে এখানে। কিন্তু এইবারের গল্প শুধুই বেড়ানোর নয়, এবার আমাদের যাত্রা অন্য একটা প্রশ্নের দিকে। এই দ্বীপে একটি মাত্র পর্যটন নিবাস ছিল, আজ সেটা সম্পূর্ণ বন্ধ। না, মানে শুধু বন্ধই নয়, যেন কেউ এখানে আর যেতেই চায় না। মানুষ এখানে আসবে, একদিন দুদিন থেকে কাটিয়ে যাবে কিছু নিঃশব্দ মুহূর্ত, এটাই তো প্রত্যাশিত। এখানে একটাই রিসোর্ট, আর তাতেই নেই কোনো বাসস্থানের সুযোগ, নেই সেই আগের স্পন্দন। ঠিক কি এমন ঘটেছিল এই দ্বীপের পর্যটন নিবাসে যা তাকে একেবারে বন্ধ করে দিয়েছে? চলুন আজ সেই দ্বীপেই পা রাখি। প্রাকৃতিক সৌন্দর্য তো আর থেমে যায় না, কিন্তু কিছু কিছু সৌন্দর্য নীরবতা নিয়েই বেঁচে থাকে। আর সেই দৃশ্যই আজ আমার ক্যামেরা দিয়ে ধরার চেষ্টা করব, জানার চেষ্টা করব সেই অজানা রহস্য। দেখতে থাকুন। শুরু করলাম এই সপ্তাহের উইকেন্ড ট্রিপ দক্ষিণ কলকাতার বেহালা সংলগ্ন মাঝেরহাট স্টেশন থেকে। আজ আমার সঙ্গী, আমার অর্ধাঙ্গিনী তনিমা কিছুটা সুস্থ হয়ে বেরিয়ে পড়েছে, সাথে আমার বাল্যকালের বন্ধু সঞ্জীব ও তার স্ত্রী ক্যাপ্টেন রূপা। পিয়ালি আইল্যান্ডে জয়নগর এবং দক্ষিণ বারাসাত দিয়ে যাওয়া যায়, তবে আমরা যাব জয়নগর হয়ে। দুটো কারণ। প্রথমটা হলো জয়নগর থেকে যানবাহন অনেক বেশি, আর দ্বিতীয় কারণ হলো আমরা যাওয়ার পথে 400 বছরের পুরনো ধন্বন্তরী কালীবাড়ি দর্শন এবং মায়ের পুজো দেব। ছুটির দিন, তাই ট্রেনে বিশেষ ভিড় নেই, অগুন্তি জায়গা, জানলার ধারে সিট পেয়ে গেলাম সহজেই। স্টেশনে কিছুক্ষণ থাকলে যা হয়, আশেপাশে ট্রেন আসছে যাচ্ছে, আমাদের ট্রেনও যথাসময় শুরু করলো যাত্রা। ট্রেনে জানলা দিয়ে যেটা দেখলাম, প্রথমে ভাবলাম ধান চাষের জমি বোধহয় বর্ষার জলে ডুবে রয়েছে, তবে স্থানীয় এক সহযাত্রী বললেন যে ওটা পানি ফলের চাষ হচ্ছে। আমি অবশ্য এই প্রথম দেখলাম। আপনার আজকে ট্রেন জার্নি কেমন লাগছে? ও, কানে হেডসেট দিয়ে রেখেছেন? ট্রেন যাত্রার আরেকটা মজা হলো বিভিন্ন ধরনের খাবার আপনি পেয়ে যাবেন প্রতিটি মুহূর্তে। আমরাও এর মধ্যে একটা জামরুল অভিযান ছেড়ে ফেললাম। এইসব কার্যকলাপের মধ্যে দিয়ে ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে গেলাম জয়নগর স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে সোজা রাস্তাটা, এটা সোজা যায় ওই যেখান থেকে অটো স্ট্যান্ড আছে সেখানে যায়। তবে আমরা যে মন্দিরে যাব সেটা এখান থেকে অটো নয়, এখান থেকে ভ্যান পাওয়া যায়। যদিও এখান থেকে 5 মিনিটের রাস্তা, তাও 5 মিনিট তনিমা বোধহয় হাঁটতে পারবে না, ওর যা মেডিকেল কন্ডিশন। এখান থেকে আমরা দেখি কোনো ভ্যান ট্যান পাওয়া যায় কিনা। এখান থেকে একটা ভ্যান নিলাম, আগের দিনকে অটো করে পড়ে যায় দেখিস। না না, ফোন পড়ে যাবে। এখান থেকে একটা ভ্যান নিলাম, ভ্যানে তো অনেক কসরত করে উঠতে হলো, দেখা যাক। আরে বাবা রে, কি জার্কিং! আমরা এখান থেকে যাব ধন্বন্তরী কালী মন্দির। তো ডিস্টেন্স খুব একটা বেশি নয়, কিন্তু হেঁটে যাওয়ার থেকে একটা আমরা মোটর চালিত ভ্যানে উঠেছি, সেটা করেই যাচ্ছি। এই যে জায়গাটায় বাইকটা দাঁড়িয়ে আছে, এইখানটায় আমাদের ওই ভ্যানটা নামিয়ে দিল, এবং ওই দিক থেকে এলে ডান দিকে এই মন্দিরটা পড়ে। মন্দিরটার সামনে একটা খুব সুন্দর নাট মন্দির আছে, প্রায় 400 বছর পুরনো এই মন্দির। আর এই মন্দিরটা ঠিক সোজাসুজি একটা খুব সুন্দর একটা পুকুর আছে, এর পাশেই একটা শিব মন্দির, যদিও সেটা বন্ধ রাখা দেখছি। এই মন্দিরের পুরোহিতের সাথে কিছু সময় কাটানোর সুবাদে অনেক ইতিহাস জানতে পারলাম। মজিলপুরের ঠাকুরবাড়ির আদিপুরুষ ছিলেন রাজেন্দ্রলাল চক্রবর্তী। জনশ্রুতি আছে স্বপ্নাদিষ্ট হয়ে পদ্মপুকুর জলাশয় থেকে প্রায় 300 বছর পুরনো প্রাচীন একটি বিগ্রহটি প্রতিষ্ঠা করেন তারই নির্মিত একটি ছোট্ট কুটিরে। ইনিই হলেন মা ধন্বন্তরী কালী। সেই সময়ই একদিন স্বপ্নে দেখা দেন দেবী ধন্বন্তরী। পুকুরের পাড়ে পড়ে থাকা একটি নিম কাঠ থেকে দেবী
বিগ্রহ তৈরি করার আদেশ দেয়। পাথর বিগ্রহের স্থলে নির্মিত হয় নিম কাঠের বিগ্রহ। সেই নিম কাঠের বিগ্রহ পূজিত হয়ে আসছে আজও। পরবর্তীকালে অবশ্য বড় হয়েছে মন্দির প্রাঙ্গণ। সমতল ছাদ বিশিষ্ট কালী মন্দিরটি দক্ষিণমুখী। গর্ভমন্দিরে বেদির ওপরে রয়েছে একটি কারুকার্য খচিত কাঠের রথ সিংহাসন। তাতে পদ্মের উপর শুয়ে আছেন মহাদেব। তারই বক্ষস্থলে দাঁড়িয়ে দেবী। দেবীর পাশে দুটি ঘরে রয়েছে দুটি শিবলিঙ্গ। জয়নগরের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী স্থান হলো ধন্বন্তরী মা কালীর এই মন্দির। সবাই বলে মা খুব জাগ্রত। প্রতিদিন সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দেওয়া হয়। তাছাড়াও প্রতি মঙ্গলবার এবং শনিবার এখানে কালী পুজো আনুষ্ঠানিকভাবে পালিত হয়। এটি দক্ষিণ চব্বিশ পরগনার প্রাচীন কালীবাড়িগুলির মধ্যে একটি। প্রায় ঘন্টাখানেক থেকে এবং মায়ের পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম পিয়ালি দ্বীপের উদ্দেশ্যে। এই জায়গাটার নাম কি? তালপুকুর। তালপুকুরের মোড়, কিংবাটার মোড়। এখান থেকে আমরা যাব জামতলা। জামতলা কত কিলোমিটার? হিসেব গাড়ি। আচ্ছা বেশ, নতুন গাড়ি তাহলে তো দারুণ ব্যাটারি। ব্যাস চলো, একদম হাওয়ার মতো উড়িয়ে নিয়ে চলো। তোমার নাম বলো? আসাদ। আহাদ। তাহলে তোমাকে আহাদ ভাই বলে ডাকা যেতে পারে। তুমি কি এখানকারই বাসিন্দা? ও এখানকারই। কতদিন চালাচ্ছ? বাহ। আচ্ছা এই রাস্তাটার নাম কি গো? এই রাস্তাটা এটাই তো নিমপিটের দিকে যাচ্ছে। হ্যাঁ এই নিমপিট মন্দির পার করছি। গতবারে এসেছিলাম, এবার এটা দিয়ে আমরা সোজা যাব জামতলা। আচ্ছা এইবার অটো ভাড়ার খরচটা বলি। কালী মন্দির থেকে পিয়ালি দ্বীপ এবং সেখান থেকে জয়নগর স্টেশন ফেরত আসা, মানে আপ অ্যান্ড ডাউন রিজার্ভ অটো ভাড়া ঠিক হলো 450 টাকা। জামতলা থেকে বাঁদিকে পিয়ালি দ্বীপে যাওয়ার রাস্তা বর্তমানে কিন্তু একদমই ভালো নয়, তবে এই রাস্তার কিছু অংশ দেখলাম নতুন করে বানানো হচ্ছে, সেটা একটা ভালো খবর। আপনারা কি এখানে রেস্ট নিচ্ছেন? হঠাৎ এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন? একটু না? ও, কিন্তু নির্জন জায়গাতে কি রেস্ট নেবেন? প্রকৃতির সৌন্দর্যের মধ্যে। আচ্ছা বেশ। সামনে তো রাস্তার মোটামুটি যে পুকুরগুলো হয়ে আছে সেই আলো ছায়াতেই তো প্রকৃতি দুবার দেখা যাচ্ছে, একটা জমির ওপরে, একটা জলের ছায়া। প্রকৃতি এবং রাস্তার বৈচিত্র্যের মাঝে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যের দিকে। প্রায় এসে গিয়েছি, আর হয়তো মিনিট 5। এই 3 মাথার মোড়, এইখান থেকে এই হচ্ছে লক গেট। অবশেষে প্রায় 1 ঘন্টায় পৌঁছালাম পিয়ালি দ্বীপের কেল্লার সম্মুখে। মূলত 32টি লক গেট, তবে কেল্লা নামেই পরিচিত। এই সেতুর ওপর দিয়েই আমরা ওপারে অর্থাৎ পিয়ালি দ্বীপে পৌঁছাবো। এই নদীর দুপারেই স্থানীয় গ্রামবাসীরা রয়েছেন। সেতুর বাঁ দিকে সমস্ত পিকনিক স্পট, আর ডান দিকে পিয়ালি নদী মাতলার দিকে গিয়ে সুন্দরবনে পৌঁছাবে। এই দিকে অনেক মাছের ট্রলার এবং বড় নৌকা দেখলাম। এই সেতু শুরুর ঠিক ডান দিক দিয়ে সিঁড়ি বাঁধানো একটি রাস্তা নেমে গিয়েছে পাড়ের দিকে। বর্ষায় এই জায়গাগুলো জলে ভরে থাকে, তবে এখন অন্তত কিছুটা এই পাড়ের দিকে যাওয়া যাবে। নেমে পড়লাম সবাই মিলে, সুযোগের সদ্ব্যবহার করে। ওইদিকে পুরো নৌকা দিয়ে নৌকাগুলো, হ্যাঁ, আর এইটাই গিয়ে মিলছে ওইখানে মাতলা নদীতে। এই নৌকাগুলো মনে হয় এইগুলো কিন্তু মাছের নয়, এই ছোটগুলো মাছের। এগুলো এমনি এখানের মাছের, এইগুলো ট্রলার টাইপের। এগুলো যায় মাছ ইয়েতে, সমুদ্রে মাছ ধরতে। যখন জোয়ার ঢুকবে সেই সময় ওরা এখান দিয়ে বেরোবে। পিয়ালি নদীর ওপরে এই সেতু ধরে আমরা এগিয়ে চললাম দ্বীপের দিকে। সামনে যে টোটো এবং তার পিছনে যে গেটটা দেখছেন সেটাই হলো এখানকার এক ঘটনাবহুল টুরিস্ট লজ। এখানে এই একটাই টুরিস্ট লজ ছিল। এই বাঁদিকে রাস্তাটা কোথায় যাচ্ছে? এখানেই সুন্দরবনের সপ্তাহান্তে কলকাতা থেকে ভ্রমণ করতে আসা একদল পর্যটকের দুঃস্বপ্নে পরিণত হয়েছিল, যখন শনিবারের মধ্যরাতের কিছু পরে কুলতলি দ্বীপের এই পিয়ালি টুরিস্ট লজে একদল ডাকাত তাদের ঘরে ঢুকে লুটপাট করে।
50 বছর বয়সী এক পর্যটক তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে গুলি করে গুরুতর আহত করা হয়। ব্যাপারটা বেশ গুরুতর মোড় নেয় এবং তারপর থেকে এই ট্যুরিস্ট লজ বন্ধ করে রাখা আছে। এই রকম ঘটনা এখানে কৈখালির কাছেও ঘটেছে, অতএব নিরাপত্তা নিয়ে একটা বেশ বড় প্রশ্নচিহ্ন এখানে তৈরি করে। এখানে ঘোরার জন্যে সকাল থেকে বিকেল পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে আমার মনে হয় না এখানে থাকাটা খুব একটা সুবিধাজনক। এই ট্যুরিস্ট রিসোর্টটি চারদিক থেকে মনোরম পিয়ালি এবং মাতলা নদী দ্বারা বেষ্টিত। রিসোর্ট সম্পর্কে বলতে গেলে এর কমপ্লেক্সটি কিন্তু বিশাল। প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজের বাতায়নে জায়গাটি অনন্য এক রূপ ধারণ করে আছে। এইদিকে একটা রাস্তা চলে গেছে সোজা, বাহ। 21টি ঘর বিশিষ্ট 5টি কটেজ একটি খুব সুন্দর ম্যানগ্রোভের পাশেই অবস্থিত। চেষ্টা করব সেই পরিবেশ যা পূর্বে ছিল সেটা যতটা পারি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাতে। এই দিকটাও খুব সুন্দর, পুরো এই পদ্ম পাতার মতো। এগুলো মনে হচ্ছে ওয়াটার লিলি। এগুলো কিছুটা হাঁটতে হাঁটতে পৌঁছালাম সেই জায়গাটা। অপার সৌন্দর্য আছে, কিন্তু তার অন্তরালে লুকিয়ে আছে এক ভয়াবহ ঘটনা। 2015 সেই মার্চ এক শনিবার দক্ষিণ কলকাতার 4 দম্পতি তাদের সন্তানদের নিয়ে ছুটি কাটাতে দুপুরের দিকে পিয়ালি দ্বীপে এসেছিলেন এবং এই লজেই চেক ইন করেছিলেন। এই 4 পরিবার স্থানীয় বাজারে গিয়ে নৌকা ভ্রমণে বেরোনোর পর সারাদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা লজে রাত্রিবেলা একসাথে ডিনার করেন 11:30 নাগাদ, তারপরে যে যার ঘরে ফিরে যান। রাত 1:45 নাগাদ সীমানা প্রাচীর টপকে রিসোর্ট প্রাঙ্গণে প্রবেশ করে 4 দুষ্কৃতী। এক পরিবার ঠিক বাইরে একটা হট্টগোল শুনতে পান। তারা বুঝতে পারেন যে কিছু লোক জোর করে লজে ঢুকে পড়েছে এবং তাদের ঘরে ঢুকতে চাইছে। কয়েক সেকেন্ডের মধ্যেই 3 জন তোয়ালে দিয়ে মুখ ঢাকা লোক তাদের মাথায় বন্দুক ধরে ঘরের মধ্যে ঢুকে পড়ে। তাদের মধ্যে একজন লাঠি দিয়ে এক পর্যটককে আঘাত করলে তিনি বিছানায় পড়ে যান। আরেকজন তার পরিবারের মাথায় পিস্তল ধরে তাদের সমস্ত জিনিসপত্র তুলে দিতে বলেন। তারা পার্স থেকে সমস্ত টাকা এবং অচৈতন্য ব্যক্তিটির মানি ব্যাগ নিয়ে যান, এমনকি তাদের লাগেজও পর্যন্ত কেড়ে নেন। পর্যটকেরা স্বভাবতই এতটাই হতবাক হয়ে গিয়েছিলেন যে তারা ভয়ের চোটে নড়তেও পারেননি। তারপর দলটি পাশের ঘরে ঢুকে পড়ে। পাশের ঘরে হট্টগোল দেখে সেই ঘরের বোর্ডার, পেশায় ইঞ্জিনিয়ার, ডাক্তারদের প্রতিরোধ করার জন্য প্রস্তুত ছিলেন। ডাকাতরা জোর করে ভেতরে ঢুকে পড়লে তিনি একটি ঘুষি মারেন, কিন্তু তাদের মধ্যে একজন তাকে 2 বার গুলি করে। প্রথম গুলিটি তার হাতে লাগে এবং দ্বিতীয়টি তার পিঠে লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার স্ত্রী এবং মেয়ে হতবাক অবস্থায় পড়ে যান। তারা অসহায়ভাবে তাকিয়ে থাকেন যখন দলটি তাদের সমস্ত জিনিসপত্র বারান্দা থেকে ছুঁড়ে ফেলে এবং তারপর নিজেরাই লাফিয়ে পড়ে। প্রায় 20 মিনিট ধরে চলে এই নাশকতা। অবাক লাগলো, পর্যটকেরা সাহায্যের জন্য চিৎকার করলেও হোটেল কর্মীরা কেউ এগিয়ে আসেননি। হয়তো শুনতে পাননি বা ভয়ের চোটে বেরোননি। ডাকাতির পরপরই পরিবারগুলি পুলিশ হেল্পলাইনে ফোন করতে থাকেন। প্রায় আধ ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। 4 ডাকাতকে গ্রেফতার করা হলেও বাকিদের খোঁজ চলতে থাকে। ধৃত ডাকাতদের কাছ থেকে 2টি মোবাইল ফোন, 2টি হাতঘড়ি, একটি পার্স এবং একটি ডেবিট কার্ড উদ্ধার করা হয়েছিল। বাকিটা পুলিশ কর্তৃপক্ষ বলতে পারবেন। স্বভাবতই এই রিসোর্টটির নিরাপত্তা নিয়ে বেশ গুরুতর প্রশ্ন ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্যান্য বোর্ডাররা তাদের বুকিং ক্যান্সেল করতে থাকেন এবং এখানকার বাণিজ্যিক ব্যবস্থা একটা বিপর্যয়ের মধ্যে পড়ে। এই রিসোর্টটি চালু হওয়া নিয়ে এখনও বেশ ধোঁয়াশা। এক পক্ষ বলছেন পর্যটক নেই তাই বন্ধ করে রাখা হয়েছে, আরেক পক্ষ বলছেন এই জায়গাটি ছিল মৎস্য দপ্তরের, লিজ শেষ আর সরকার নতুন করে দেয়নি তাই পর্যটনও থেমে গেছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, লিজ শেষ হওয়া কি সত্যি পর্যটনের পতনের একমাত্র কারণ, নাকি সেই রাতের ঘটনার ছায়া আজও ঘিরে রেখেছে এই দ্বীপটাকে? পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার একটাই আবেদন, তারা যেন এই জায়গাটি নিয়ে একটা নতুন করে চিন্তা ভাবনা করেন। সুরক্ষার সাথে এই রিসোর্টটিকে যদি আবার বাসযোগ্য করা যায়, সুন্দরবনের উপকণ্ঠে এটা একটা বেশ বড় রকমের প্রাণকেন্দ্র হতে পারে। এখান থেকে মানুষজন সুন্দরবনের বহু জায়গায় যেতে পারেন।
এই জায়গাটা আবার ফেন্সিং দেওয়া, তার মানে দিস হ্যাজ টু ডু উইথ ডিভাইডিং দ্য হিউম্যান ম্যানকাইন্ড ফ্রম দ্য জাঙ্গল। আই এম শিওর এটার পিছনে কিছু একটা খাল বিল তো হবে। হ্যাঁ, this is an absolute beauty. The entire place is abandoned. Okay. এদিকে একটা রাস্তা ঢুকে গেছে, ভেরি গুড। সারা প্রাঙ্গণটি ঘোরার পর ভয়ের একটা কাঁটা নিয়ে বেরোলাম এখান থেকে। বেরোনোর পথে এপার থেকে একবার লক গেটটা দেখে যাই। এখানে তো একসময় অনেক পিকনিক হতো, আর নদীর দুপারেই ছোট ছোট জঙ্গল দিয়ে ঘেরা এবং চারদিকে একদম খুব সুন্দর বাতাবরণ। এই সাইডে শীতকালে পিকনিক হয়, একটাই নৌকো আছে, এটা মাছের নৌকো কিনা জানি না, দেখা যাক। ক্যামেরাটা লক করি হাতে। ফিরে চলেছি সেই পরিচিত শহরের দিকে। পিয়ালি দ্বীপের রূপ ছিল অসাধারণ ছবির মতো। এবার বলে ফেলা তোমাদের সব এক একজনের অভিজ্ঞতা। এই সফর আমাদের উপহার দিয়েছে দুর্লভ মুহূর্ত, প্রকৃতির ছোঁয়া আর এমন কিছু ইঙ্গিত যা আমাদের সতর্কও করে দিয়েছে। সব কিছু দেখা গেল, কিন্তু সব কিছু বোঝা যায়নি। হয়তো এটাই প্রকৃতির রহস্যময়তা, তার সৌন্দর্য যেমন আকর্ষণীয় তেমনই অদেখা কোণে লুকোনো কাহিনীও রেখেছে। আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন আর একটা গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন।